আজকে আমি অনেকগুলো খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব। কালী পুজোর দিনে আমাদের ঘরে এতগুলো খুশি ভিড় করবে আমি সত্যি ভাবিনি। এই বছরটা আমার কাছে ভীষণ স্পেশাল কালী পুজোর দিন, কারণ এই বছরে আমি অনেক কিছু পেয়েছি। সব থেকে বড় সম্পদ হচ্ছে সুস্থ থাকা, আর সেই সুস্থ থাকাটাই যখন আমাকে ভগবান দিয়েছে তখন আর কি চাই বলো। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি ধনতেরাসে কি কিনেছো, তো আজকেই তোমাদেরকে সব মিলিয়ে ভিডিওগুলো দেব। তো প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে, আমরা তোমাদেরকে আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদেরকে একটা আইফোন নিতে হবে, কারণ তোমরা ভালো করে জানো যে আমার কাছে কোনো ভালো ফোন নেই আর ভিডিও করার জন্য। আর আমাদের যখন ভিডিও করতে হয় তখন একটু ভালো ক্যামেরার কোয়ালিটি যদি থাকে তাহলে বেশ ভালো হয়। আগে যে আইফোনটা আমরা ইউজ করতাম সেটা সেকেন্ড হ্যান্ড, তোমাদেরকে আগেও আমি বলেছি সেটা। তো এবারে ভেবেছিলাম যে না, এবার একটু ভালো দেখেই নেব। আর এই ফোনটা আমাকে গিফট করেছে হচ্ছে প্রীতম। তো আনবক্সিং করার সময় আমার হাতটা ভীষণ কাঁপছিল, কারণ ভীষণ ভয় করছিল। তো এর আগে তো এইসব আর এক্সপিরিয়েন্স করিনি, এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমাকে বলছিল এইভাবে এইভাবে ওপেন করতে হয়, করো। তো আমি করছিলাম, প্রীতমের মুখে একটা বিশাল একটা হাসি। ও আমাকে শুধু একটা কথাই বলছিল যে যাক লাইফে আমি তোকে কিছু তোর একটা জিনিস দিতে পারলাম যেটা তোর কাজের। আরও খুব ভালো করে জানে আমি কাজের প্রয়োজন হলেই ওর কাছ থেকে কিছু বলি যে আমার এটা লাগবে। বাট আমি ওকে অনেক দিন ধরেই বলেছিলাম জানো তো আমার একটা আইফোন কিনতে হবে, আমার খুব প্রবলেম হচ্ছে ক্যামেরা ফোন সব কিছু নিয়ে। তো ও বলেছিল ঠিক আছে ওইটা কিন্তু আমি তোকে দেবো, ওটা তুই কিনবি না। ফাইনালি আমার হাতে ফোনটা আসলো যখন, আমার মুখে একটা বিশাল হাসি। আমি সবসময় একটা জিনিসই দেখি, সেটা হচ্ছে ক্যামেরা। আমার ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা, আর আমার মেন নেওয়া হচ্ছে স্টোরেজের প্রবলেম। স্টোরেজের জন্যই আমাকে কিন্তু ফোনটা পারচেস করতে হয়েছিল। এতদিন ধরে যে আমি ফোনটা ইউজ করছিলাম সেটা স্টোরেজ একদমই ভীষণ কম। হ্যাঁ ক্লোন ওই আইফোনটার সময় এখন যদি ক্লোন থাকে বা কোনো ডেটা নিতে হয় তখন এখন স্টার্টআপে করতে হবে। দোকানে ক্যাশ আছে তো? দোকানে ক্যাশ পাওয়া পিয়া কোথায় হবে? বাজার কি আছে? হ্যাপি কত পড়লো সব মিলিয়ে? তো এখানে না আমি তোমাদেরকে কোনো দামটা বললাম না, তার কারণ হচ্ছে আমি মনে করি যে ক্যামেরার সামনে এই বিষয়গুলো নিয়ে না বলাই ভালো। আর এই জিনিসটা বললাম না কারণ এখন জানে সবাই যে আইফোনের কীরকম দাম আছে, তাই আমাকে আলাদা করে ভেঙে বলার দরকার নেই যে এটা কত দাম নিয়েছে। তো আমরা যে ফোনটা নিয়েছি সেটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স, কোনোটাই না, আইফোন 17 500 জিবি নিয়েছি, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো। আর ক্যামেরার কোয়ালিটি জাস্ট বাউ, মানে কি বলবো, খুবই ভালো। আমার এটা খুবই প্রয়োজন ছিল, কিন্তু আমি এখন এটার মধ্যে কভার কিছু লাগাইনি, তাই ভিডিও করতে ভীষণ ভয় পাচ্ছি। এটা যখন কভার টভার লাগিয়ে ফেলবো তখন আমি হয়তো কিছু করতে পারবো, কারণ এটা প্রচুর দাম নিয়েছে। আর জিনিসটা দামি কি কম দামি সেটাও আমার কাছে বড় ম্যাটার না, তার থেকেও বড় ম্যাটার হচ্ছে জিনিসটাকে আমাকে যত্ন করে রাখতে হবে। তো এইটা হচ্ছে আমার নিউ আইফোনের ক্যামেরা। যাই হোক, এইটা অন্ধকারের মধ্যে, আমি এখনও সেটিং কিছু করিনি। আর এখন খাচ্ছি কদবেল। বাবা মাকে দেখাতে এসলাম ফোনটা, বাবা মা ভীষণ খুশি। আর কারণ প্রীতম আমাকে এটা গিফট করেছে তার থেকেও বেশি খুশি এটা। তো তারপরে মামা নিয়ে গেছিলো ওকে বোম কেনাতে, অর্ককে এক গুচ্ছেক বোম কিনে নিয়ে এসছে, এখানে ফাটিয়েছে, আবার ঘরে আমাদের এক গুচ্ছেক বোম কিনে রাখা আছে। তো সেই সব কিছু ফাটানো চলছে। এখানে যতবার ওরা করতে যাচ্ছে ততবার নিভে যাচ্ছে। আর দাদাকেও দেখালাম, দাদাও ভীষণ খুশি। আসলে কি বলতো, আমি তো জিরো থেকে শুরু করেছি আবার, তাই যখন আমি কিছু সাকসেসের দিকে এগোই না তখন আমার বাড়ির লোক ভীষণ খুশি হয়, আর তোমরাও ভীষণ খুশি হও। খুব ইচ্ছা ছিল যে আমি ইউটিউব বা ফেসবুকে ইনকাম দিয়েই আমার আইফোনটা নেব, কিন্তু অনেক দিন ধরেই তোমরা শুনেছো যে আমি নেব করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি এতটাও ইনকাম করি না যে আমি ওই টাকা দিয়ে আমি নিতে পারবো। তাই প্রীতম বললো যেহেতু তোর প্রয়োজন, তাই আমার মনে হয় আমি দিচ্ছি, সেটা রাখ, পরে তুই নিয়ে নিবি তোর ইচ্ছা মতো করে। তো তাই করলাম আমি এখন আপাতত। আর এই যে দেখো এখানে ফানুস নিয়ে এসেছিলো, এইটা আর জানো তো আকাশে ওড়েনি। অনেক চেষ্টা করার পর আমি দাদাকে সেই বলছি, দাদা তোর মনে আছে আমি আর তুই একবার ফানুস নিয়ে এসে উড়িয়েছিলাম? দাদা বলছে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। তো সেই নিয়েই কথা হচ্ছিল। আর ছাদের মধ্যে দেখছো কি পরিমাণে লাফালাফি চলছে। এটা হচ্ছে আমাদের ঘরের, মানে যে কোয়ার্টারটা আমরা থাকি সেটার ছাদ এটা। এই ফানুস জিনিসটাকে না আমার বড্ড বেশি ভয় লাগে, তার কারণ হচ্ছে এটা যদি উঠতে উঠতে কারোর ঘরে বা কারোর কিছু গায়ে পড়ে যায় বা তারের মধ্যেও লেগে যায় না, খুব ভয় লাগে। তো অর্ক গেছিলো, যেহেতু অর্ক জেদ করে নিয়ে এসছে, তো দাদা অনেকক্ষণ ধরে এটা ওড়ানোর চেষ্টা করলো, ফাইনালি না এটা উড়েনি, মানে বলতে পারো। তো এটা দেখে আমার খুব খুশি হয়েছি, কারণ হচ্ছে এটা উড়ে কোথায় যাবে কি করবে সেটাই বুঝতে পারছিলাম না। মানে ফানুসটার মধ্যে একটুখানি প্রবলেম ছিল মনে হয়, ফুটো ছিল, সেই কারণে কিছুতেই উঠতে চাইছিল না। দাদা অনেকক্ষণ ধরে বসেছিল যে যাতে হয়তো উড়ে যাবে।
অনেক চেষ্টার পর ওই ফুটো থাকার কারণে ওড়েনি। তারপরে প্রীতম গিয়েও দেখলো, বাট উড়লো না। তো সাইডে দাদা রেখে দিল, বললো যে ঠিক আছে এটা উঠতে হবে না। অর্কর একটু মনটা খারাপ হলো, মানে এটা ওরাও দেখেনি, কিন্তু এই জিনিসটা ভালোও লাগে না। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, সন্ধে হয়ে যাচ্ছিলো বলে। আগের দিনকে মাটির প্রদীপ আমি দিতে পারিনি, তাই আজকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু এত গরম হয়ে যায় মাটির প্রদীপগুলো, তো প্রীতম বলছিল যে আস্তে আস্তে ধীরে ধীরে দে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ এদিকে। সবার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দিচ্ছি। আমাদের এই সামনে একটা পুচকু আছে, ওকে নিয়েছিলাম। আর এই দিদি ভাইদের সাথে একটু কথা বলছিলাম, যে দিদি ভাই গেটে ঢুকে গেল। তো সবার সাথে বেশ এবছরটা না বেশ ভালোই কাটলো। আর এইদিকে দেখো, এই ক্যান্ডেলগুলো আমি কিনেছিলাম। আমি বলবো মাটির প্রদীপের থেকে এই ক্যান্ডেলগুলো অনেকক্ষণ চলেছে, মানে আমরা যখন ঠাকুর থেকে ঘর এসেছি তখনও দেখছি ক্যান্ডেলগুলো বেশ সুন্দরভাবে জ্বলছে। তো এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, বৃষ্টিদি তুমি ঘরটা সাজাওনি? হ্যাঁ সাজিয়েছি, এইরকম ক্যান্ডেল দিয়ে পুরো ঘর সাজিয়েছিলাম। আর বিশ্বাস করবে না, চারিপাশটা এত সুন্দর লাগছিল সাজানোর পর, ভীষণ মিষ্টি লাগছিল। তো দেখো আমার সব হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম বাইরে একটুখানি ফুচকা খেতে, কারণ ফুচকা টুচকা খেয়ে আবার একটুখানি বাড়ি যাব, কারণ অনেক বোম কিনেছি, সেগুলো ফাটাতে হবে। অর্ক কিছুতেই থামবে না, কাউকে খেতেই হবে। আর তোমরা জানো আমি টক খেতে খুব ভালোবাসি। যেই ফুচকা খেয়ে একটু ঝাল লেগে যায় তখন বলছে মা আমাকে একটু চকলেট কিনে দাও। আর এই চকলেট কেনার আসল কারণ হচ্ছে এই খেলনাটা। এই যে খেলনায় নেশা, বাবারে বাবারে। মা বেটা মিলে কি করছে, কি অবস্থা। বৃষ্টি আগের বছরে ডান চোখটা ভর্তি বাঁধা ছিল, কিছু মজা করতে পারিনি। এটা সেই বছরে আমার গাছ নয়, বাবার গাছ। বৃষ্টি এগুলো ঠিক করছিস না কিন্তু, বলে দিচ্ছি। এইখানে ফাটাবো না, বাচ্চা কাছে কোনো অসুবিধা নেই। বাবা আগের বছরের কথাটা না আমি আর মনে করতেই চাই না। আমার যে মানে কি ট্রমার মধ্যে দিয়ে গেছিলো সেটা একমাত্র আমিই জানি। তোমরা কখনো যদি চোখে ঝাপসা দেখে থাকো তাহলে একটু ভেবে দেখো, চারিদিকটা তোমার ঝাপসা, তুমি কোনো কিছু দেখতে পাচ্ছ না, চারিদিকটা হুট করে যদি অন্ধকার হয়ে যায় তো তোমার কেমন লাগবে। এই জিনিসগুলো আসলে যাদের সাথে হয় না তারাই এই কষ্টটা বা প্রাকৃতিক ব্যাপারটা না বুঝবে। বাকিদেরকে না যতই বলি না, যাই বলি না কেন, তারা বুঝবে না। তাদের যেহেতু জীবনের সাথে ঘটেনি, তাই জিনিসগুলো অনেক কিছু খারাপ ভালো সব কিছু নিয়েই তারা ভাববে যে না এইসব কিছু হয় না, ফালতু এইসব হ্যান ত্যান। কিন্তু যার সাথে হয়েছে সে বুঝবে। তো তারপরে আমরা চলে গেছিলাম একদম একটা খোলা মাঠে। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা পুচকি পাড়া আছে, একদম ছোট্ট এই সদ্য শিশু বলতে পারো। কারোর সামনে বোম ফাটানোটা উচিতও না, এগুলো আমাদের নিজেদের বিবেক জ্ঞানের উপর নির্ভর করে। সবাইকে বলে দাও হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। সবাই ভালো থাকো, সবাইকে হ্যাপি দিওয়ালি বলে দাও। অপরিতা দি কি ফাটাবি, দেখি দেখ কি ফাটাবে। দেখ কোথায় গেল এইটা, লাগা লাগা। ছুটে পালাবি অর্ক। যাস না আগের বছরের থেকে। না নেই না, এই বছর যেমন দুর্গাপুজোটাও বেশ ভালো কেটেছে, সেরকম কিন্তু কালী পুজোটাও বেশ আনন্দে কাটলো। এইরকম যেন বছর বছর আনন্দে কাটাতে পারি। আর এখানে আরেকজনের বোম ফাটানো দেখায় তোমাদেরকে, এত ভীতু। এখানে চকলেট বোম দিয়েছে, দৌড়ে পালিয়েছে। কোথায় পালিয়েছে দেখো একবার, আরেকটু দূরে যাও ছুটে, কি ভীতু। তারপরে আমরা তিনজন মিলে চলে গেছিলাম ঠাকুর দর্শন করতে। তো এখানে আমাদের আশেপাশে যেই ঠাকুর দর্শনগুলো ছিল সেইগুলো আগে সেরে ফেলেছিলাম। তবে হ্যাঁ, কালী পুজোয় কিন্তু আমি বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কারণ প্রীতমের পুরোপুরি রেস্ট্রিকশন ছিল যে না বেশি বাইকে উঠে জার্নি করে ঘোরাঘুরি না করতে। কারণ আমার সকাল থেকে আজকে ভীষণ স্পাইনালের ওখানটা মানে ব্যাক পেনটা এত বেশি হচ্ছিল। তো প্রীতম বলছিল একদমই না, কটা সামনাসামনি দেখে বাড়ি ঢুকে যাব। আর আমিও তাই করেছিলাম। আর এখানে দেখো জঙ্গলমহলে থিম করেছিল বেশ ভালো। বাচ্চারা ভয়ে এখানে কুকড়ে যাচ্ছিল, কিন্তু আমার ছেলের কোনো ভয় নেই, কেউ মানে ওকে ভয় খাওয়াতে পারে না, এটা কি বুঝি না। তো তারপরে হঠাৎ করে দেখলাম মেলায় এই ঘুগনি পাওয়া যাচ্ছে। আমি কখনোই মেলায় ঘুগনি ট্রাই করি না, কিন্তু এই ঘুগনিটা এত টেস্টি হয়েছিল, লাস্টে অর্ক খেয়েছে।
তারপরে কিন্তু আমি আবারও ফুচকা খেয়েছি। আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, আমি আসলে ঝাল ঝাল করে খেতে ভালোবাসি, বাট ঝালটা এখন কম খাচ্ছি। আবার 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 চ আবার খুলে যাবে, মানুষ ভূতে ভয় পায়। অর্ক চ অর্ক। তো তারপরে আমরা চলে গেছিলাম, এটা হচ্ছে তোমার আমাদের বাড়ির সামনে, মানে আমার বাবার বাড়ির সামনে একটা মাঠ আছে, এখানে খুব সুন্দর ঠাকুর করে, মেলা করে। আর এই দিদির নিয়ে আমি একটা কথা বলি, এই যে দিদি ছবি তুলছে আমার সাথে, মানে আমার সাথে আজকে অনেক মানুষের দেখা হয়েছে, এই মানুষটাকে নিয়ে না বললেই না, আমি বলতে চাই এই মানুষটাকে নিয়ে চলে গেছেন, তারপরে ছুটে ছুটে এসছে আমার সাথে দেখা করার জন্য। ভালো লাগছে কজন? আমরা 3 জন। আর এই আমরা কজন এই প্যান্ডেলেই কিন্তু ওই দিদির সাথে আমার দেখা হয়েছিল। তো আমি একটা কথাই ভাবছি, আমি কে বলো তো, যে আমাকে দেখতে পাইনি বলে উনি ছুটে ছুটে এসছে, এসে পরে বলছে আমি তোমার অনেক বড় ফ্যান। মানে আমি না হাওয়া চাকা খেয়ে গেছি প্রথমে, আর আমার ভেতরে এত আনন্দ হচ্ছে, আমি সব জায়গায় ঘুরতে গিয়ে সবার সাথে দেখা হয়েছে, কিন্তু আমি না ওনার কথা শুধু আমি প্রীতমকে বলছিলাম যে দেখো কোনো তো দরকার ছিল না, যেহেতু পেরিয়ে গেছিলাম আমরা। তো তারপরেও এসে পরে ছুটে ছুটে, মানে রীতিমতো ছুটে ছুটে এসে আমার সাথে দেখা করেছে। তোমাদের এই ভালোবাসাগুলোই কিন্তু আমার মনের মধ্যে অনেকটা শক্তি যোগায়। ঠাকুর দেখতে এসে লাইন দিয়েছে, কালী পুজো দেখতে কালী পুজো লাইন দিতেছে না? হ্যাঁ ভালো লাগছে বল লাইন দিতে? হ্যাঁ খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ওইটা কি দেখছো? লাইটিং দারুণ করছে, এই দুটো ঠাকুরই এই সাইডে ভালো, মোটামুটি ভালো। প্রীতম তখন থেকে অর্ককে কোলে নিয়ে ঘুরছিল, তো এখানে অর্ক দেখো কত দুষ্টু হয়েছে, হুট করে আমার কোলে চেপে যায় আর বলছে মা আমাকে 2 পা এগিয়ে নিয়ে চলে। আর আমি ওকে কোলে নিয়ে এখন হাঁটতে পারি না, কারণ ও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, 2 দিন পর হয়তো আমাকে ছাড়িয়ে যাবে। আর এই প্যান্ডেলের থিমটা ভীষণ সুন্দর, এই ভেতরে যতগুলো মানুষকে দেখছো প্রত্যেকটা কিন্তু মানে সত্যিকারের মানুষ, আর এখানে এত সুন্দর অভিনয় করেছে। আমার ছেলে না দেখে না প্রথমে ভয় পেয়ে গেছিলো, বলছে এটা কি জেল? আমি বললাম হ্যাঁ এটা জেলের থিমই বানিয়েছে, মানে জেলে এরকমভাবেই কয়েদিদেরকে রাখা হয়। তারপরে এইটাও দেখে ভয় পেয়ে গেছিলো সত্যি কথা বলতে। তারপরে দেখো মণ্ডপটা এত সুন্দর করেছিল, মানে প্যান্ডেলটা, এটা আমি অনেকক্ষণ লাইন দিয়ে ঠাকুরটা দেখবার জন্য বসেছিলাম। এইটা দেখার পর না আমার ভীষণ পরিমাণে ব্যাক পেন শুরু হয়ে যায়, যার কারণে আমাকে বাড়ি চলে আসতে হয়। তো বৃষ্টির জন্য আজকে কেকটা এনেছি। 300K আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেল বৃষ্টির চ্যানেলে কমপ্লিট হয়েছে। আমাদের চ্যানেলই বলো, এই যে 3 জনের চ্যানেল। অপরিত সংসার ব্লগস, আরো বড় হও, সবার ভালোবাসা পাও আরো বেশি বেশি। সবার ভালোবাসার জোরে এই অবধি পৌঁছাতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধু কমকে আমি দুদিন ধরে কেকটা কাটিনি, বাবা মায়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু বাবা মায়ের সময় হচ্ছে না, ব্যস্ত মানুষ, আসতে পারছে না, সেই কারণে আজকে ফাইনালি আমরা কেকটা কাটবো। তো চলো আজকে যাওনি, এসো তুমি এসো। কাটো না তুমি, না তোমাকে আসতে হবে। ঠিক আছে কাটো না, অল্প আসতে হবে, আমি আসবো। আমি একটা জিনিস সবসময় ভাবতাম যে হয়তো মানুষ আমাকে ভালোবাসবে কি বাসবে না, কিন্তু বিশ্বাস করো এতটা যে ভালোবাসবে আমি ভাবিনি কখনো। থ্যাংক ইউ সবাইকে, তোমরা না থাকলে হয়তো এই পর্যন্ত আমরা পৌঁছাতে পারতাম না। এটা বিশাল বড় একটা জার্নি, এটা আমার কাছে ভীষণ বড় অ্যাচিভমেন্ট। অনেক মানুষ বলে যে কি করলি জীবনে, আমি সবার ভালোবাসা নিলাম আর কিছু না। তার মধ্যে কিছু হেটার্স আছে, সবার জীবনে থাকে এরকম, তো ওদেরকে ছাড়াও আমি এগোতে পারতাম না, এটাও ঠিক। তো চলো, ওরা ছিল বলে জেদ রাগ এইসব নিয়ে তো আমাদের জীবন। তো চলো, আর হ্যাঁ অবশ্যই আরেকটা মানুষের ভূমিকাটা আছে, সেটা হচ্ছে যে পাশে দাঁড়িয়ে আছে, এই মানুষটা না থাকলে আমার কোনো কিছুই হতো না, এটা ঠিক। দেখি ধরো আমাদের কোনো প্ল্যান ছিল না এই কেক কাটার, বাট প্রীতম সব কিছু বলেছিল যে না বৃষ্টি 30K এটা সেলিব্রেট করি আমরা, কারণ 1,000 যখন মানে 1 লাখ যখন আমাদের কমপ্লিট হয়েছিল তখন আমার ভীষণ অসুস্থ ছিলাম, মানে সেই মুহূর্তে আমার দুটো চোখেই পুরো আবছা, মানে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম সেই মুহূর্তে, এতটাই আমার কষ্ট গেছে সেই টাইমটাতে। তো প্রীতম বলল ঠিক কালী পুজো পরের বছরে 1 লাখ ছিল, এই বছর পুরো 3 লাখ। কিছু মানুষ বলে আমরা প্ল্যান করে সব কিছু করি, আমাদের প্ল্যান বলে কিছু থাকে না, এটা তার সব থেকে বড় প্রমাণ। কেক কেটেছি, কেকের ছবি তুলি, আমাদের সব কিছু হুড়ুহুড়ি, যা হয় তাড়াতাড়ি বন্ধ হয়, কোনো কিছু প্ল্যান থাকে না। একটা বছরের মধ্যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, যার জন্যই কিন্তু এই সেলিব্রেশনটা। আমার সাথে সাথে তোমরাও ভীষণ ভালো থাকো, জীবনে অনেকটা উন্নতি করো, আমি যেরকম আস্তে আস্তে একটু একটু করে 1 ধাপ করে এগিয়ে যাচ্ছি, তোমরাও 1 ধাপ করে এগিয়ে যাও, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদের জন্য।